আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে কথা বলবো ১৭তম বিজেএস প্রিলিমিনারি পরীক্ষার হলে আপনারা কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করা থেকে বিরত থাকবেন তা নিয়ে। শুরুতেই যেটা বলতে হয় সেটি হচ্ছে আপনাকে অবশ্যই নিজের রোল নাম্বারটা সঠিকভাবে লিখতে হবে এবং রোল নাম্বারের বৃত্ত অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। কারণ আপনি যদি নিজের রোল নাম্বার ভুল করে আসেন, সেই ক্ষেত্রে আপনি যত ভালো পরীক্ষাই দেন না কেন, আপনার রেজাল্ট আসবে না। এরপর আপনার কাজ হচ্ছে রোল নাম্বার ঠিকঠাকভাবে পূরণ করে সুন্দরভাবে পরীক্ষা দেয়া। এই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আমার নিজের এক্সপেরিয়েন্স শেয়ার করতে পারি সর্বোচ্চ। এটা আপনাদের জন্য কোনো পরামর্শ না। কারণ প্রত্যেকটা মানুষের একটা আলাদা স্বকীয়তা থাকে। ব্যক্তি হিসেবে আমরা সবাই সবার চেয়ে আলাদা এবং আমাদের নিজস্ব টেকনিক গুলোও অন্যদের চেয়ে আলাদা হয়। তো যাই হোক, আমি যদি আমার কথা বলি, আমার একটা মাইন্ড সেটআপ ছিল এরকম যে আমি পরীক্ষার হলে কোয়েশ্চেনে ১ নাম্বারে যাই থাকুক না কেন, আমি অবশ্যই ল পার্ট দিয়ে আমার কোয়েশ্চেন আনসার করা শুরু করব। প্রত্যেকটা মানুষেরই একটা স্ট্রং জোন থাকে। আমার মনে হয়েছিল যে ল পার্টটা আমার জন্য ফেভারেবল। এইজন্য আমি ল পার্ট থেকে কোয়েশ্চেন আনসার করেছি। আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আপনার যেটা বেশি ভালো প্রিপারেশন যে অংশে, আপনি সেই অংশ থেকে আনসার করার চেষ্টা করবেন। অনেকের থাকতে পারে জেনারেল প্রিপারেশন ভালো। আপনি চেষ্টা করবেন জেনারেল পার্টটা থেকে আমি আনসার করা শুরু করি। অথবা অনেকের ল পার্টে প্রিপারেশন ভালো, তাহলে আপনি ল পার্ট থেকে আনসার করা শুরু করবেন। সেই ক্ষেত্রে যে ভালো ব্যাপারটা হবে, শুরুতেই যে একটা নার্ভাসনেস, শুরুতেই আমি কিছুই পারছি না, এই যে একটা ভীতি, এই জিনিসটা থেকে আপনি বেরিয়ে আসবেন। আপনি যদি দেখেন শুরুতে আপনার কয়েকটা কোয়েশ্চেনের আনসার কমন, আপনি পারতেছেন, তখন আপনার একটা অটোমেটিক কনফিডেন্স গ্রো করবে যে পরীক্ষাটা ইনশাল্লাহ ভালোই হবে। দেখা যায় অনেক সময় হয়তো ১ নাম্বার প্রশ্নটা শুরু হইছে ল থেকে, কিন্তু আপনি চাচ্ছিলেন জেনারেল হইলে আপনার জন্য ভালো হয়। সেই ক্ষেত্রে আপনি ১ নাম্বার কোয়েশ্চেনটা পড়বেন না। আপনি সেই ক্ষেত্রে ল পার্ট বা জেনারেল পার্ট যেটা আপনার জন্য ফেভারেবল সেটি যদি ১০০ নাম্বার থেকেও শুরু হয়, তাহলে আপনি ঠিক ১০০ নাম্বার থেকেই কোয়েশ্চেনটা পড়া শুরু করতে পারেন। এখন প্রশ্ন পড়ার জন্য আমরা খুব বেশি সময় পাবো না। আমাদের হাতে সময় থাকবে মাত্র ১ ঘন্টা। অর্থাৎ 60 মিনিটস। এবং প্রশ্ন থাকবে টোটাল ১০০ টা। আমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য ১ মিনিটের চেয়েও কম সময় পাবো। যেহেতু আমরা অনেক কম সময় পাচ্ছি, সেহেতু আমাদের কোনোভাবেই সময় নষ্ট করার মতো কোনো সময় পরীক্ষার হলে থাকবে না। শুরুতেই আমাদের যে কাজটা করলে ভালো হয় বলে আমি মনে করি, এবং আমি নিজেও এই কাজটাই করে এসেছি। আপনারা চাইলে এই ব্যাপারটা ফলো করতে পারেন। সেটা হচ্ছে, আমি ১ম এ কোয়েশ্চেনটা খুব ভালোভাবে পড়া শুরু করেছি এবং ফার্স্ট অ্যাটেম্পটে আমি যতগুলো কোয়েশ্চেন আনসার 100% সিওর ছিলাম, সেগুলোর আনসার দাগিয়েছি। যখন আমি কোয়েশ্চেন আনসার ১ম করা শুরু করি, তখন আমি একটা স্ট্র্যাটেজি ফলো করতাম। আমি পরীক্ষার হলে একটা পেন্সিল নিয়ে যাই। সবসময়ই পেন্সিল এবং একটা ইরেজার বা রাবার যাই বলেন না কেন, সবসময় আমার সাথে থাকে। যখন আমি ফার্স্ট অ্যাটেম্পট শুরু করি কোয়েশ্চেন আনসার করার, তখন আমি যে কোয়েশ্চেন গুলো পারতাম, সেগুলোর পাশে পেন্সিল দিয়ে ছোট্ট একটা টিক মার্ক দিয়ে রাখতাম। এবং ওই প্রশ্নগুলো কিন্তু আমি অলরেডি আনসার করে ফেলেছি। দ্বিতীয়বার যখন আমি প্রশ্ন সেকেন্ড অ্যাটেম্পটে পড়তে যাব, তখন আমি অলরেডি প্রশ্ন দেখেই বুঝতে পারছি যে এই কোয়েশ্চেনটা আমার আনসার করা অলরেডি হয়ে গেছে। তার মানে এটার পেছনে আমার আর সময় নষ্ট করার কোনো সুযোগ নাই। যখন আমি ১ম বার কোয়েশ্চেন পড়ি, তখন আমি একটা কাজ করতাম। যে কোয়েশ্চেন গুলো আমি কখনোই চোখে দেখিনি, যে কোয়েশ্চেন গুলো পারার সম্ভাবনা কোনোভাবেই নাই, সেই কোয়েশ্চেন গুলোতে আমি একটা হালকা গোল মার্ক করে রাখতাম। অথবা কোনো একটা চিহ্ন আপনি পাশে ক্রস মার্ক করতে পারেন, বা যাই হোক না কেন, পেন্সিল দিয়ে জাস্ট কোয়েশ্চেনের নাম্বারটার পাশে ১, ২, ৩ যা দেওয়া থাকে, তার পাশে ছোট্ট একটা মার্ক করে রাখতে পারেন নিজের বোঝার সুবিধার্থে। খুবই ছোট একটা মার্ক করবেন অবশ্যই, কারণ পরীক্ষার হলে প্রশ্নপত্রে দাগানো অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকে। অবশ্যই আমাদেরকে সেটা মানতে হবে। কিন্তু আমি যতদূর জানি, পরীক্ষার প্রশ্নপত্রে আমরা চাইলে রাফ করতে পারি। কারণ আমাদের যে ছোটখাটো ম্যাথ আসে, সেটা কিন্তু আমি পরীক্ষার প্রশ্নেই রাফ করেছিলাম পেন্সিল দিয়ে, এবং পরবর্তীতে আমি এটা মুছে এসেছি।
তো আমি যদি ফার্স্ট অ্যাটেম্পটে কোন প্রশ্নগুলো 100% শিওর হয়ে দাগাচ্ছি সেগুলো, কোন প্রশ্নগুলো আমি কখনোই পড়ে আসিনি সেগুলো, এবং কোন প্রশ্নগুলো আমার পারার সম্ভাবনা রয়েছে সেগুলো আলাদা করে ফেলি, তাহলে এখানে আমার বিশাল একটা টাইম সেভ হয়ে যাবে এবং এই টাইমটা কিন্তু আমি তখন অন্য জায়গায় কাজে লাগাতে পারবো। তো আপনারা যে কাজটা করতে পারেন, 3টা সেগমেন্টে কোয়েশ্চেনগুলো মার্ক করে রাখতে পারেন। প্রথমবারে অবশ্যই 100% শিওর আনসারগুলো দাগাবেন। দ্বিতীয়বারে যে কোয়েশ্চেন আনসারগুলো আপনি মোটামুটি 70% শিওর বা প্রথম চান্সে পড়ে আপনার মনে পড়েনি, কিন্তু দ্বিতীয়বার যখন আপনি পড়তে যাচ্ছেন তখন মনে পড়ছে, এই প্রশ্নগুলো আপনি সেকেন্ড অ্যাটেম্পটে দাগানোর চেষ্টা করবেন। তো আপনি যদি দেখেন যে প্রথমবার যখন আপনি দাগালেন তখন মোটামুটি আপনি 25 থেকে 35-এর মধ্যে প্রশ্ন আনসার করেছেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার পরীক্ষা ভালো হচ্ছে। শুরুতেই যে আপনাকে 50 পেতে হবে ব্যাপারটা এরকম না। কারণ পরীক্ষার হলে আমরা অনেক নার্ভাসনেস নিয়ে যাই। পরীক্ষার হলের এনভায়রনমেন্টের সাথেও আমাদের একটা খাপ খাওয়ানোর ব্যাপার থাকে। পরবর্তীতে দেখা যায় আমরা যখন সেকেন্ড অ্যাটেম্পটে কোনো কোয়েশ্চেন পড়া শুরু করি, তখন অনেক জিনিসপত্রই মাথায় আসে আস্তে, আস্তে। তাহলে আপনার কাজ হচ্ছে 100% সিওর যেগুলো আপনি একেবারে উত্তর জানেন, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, সেই উত্তরগুলো আপনি প্রথমবারে দাগাবেন। যেগুলোতে আপনার 70% শিওর সেগুলোতে আপনি সেকেন্ড অ্যাটেম্পটে দাগাবেন, এবং থার্ড অ্যাটেম্পটে আপনি যে কোশ্চেন আনসারগুলো 50-50 চান্স থাকবে, আপনি যদি আনসার করেন সঠিক হওয়ার চান্স 50-50, সেই কোশ্চেন আনসারগুলো আপনি অবশ্যই থার্ড অ্যাটেম্পটে দাগানোর চেষ্টা করবেন। এখন আপনাদের একটা কমন কোশ্চেন থাকে যে আসলে কয়টা কোশ্চেন আনসার করলে ভালো হয়, আপনি কয়টা আনসার করবেন, কয়টা দাগাতে আপনি সেফ জোনে থাকবেন। তো এই জায়গার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই বাসা থেকে একটা ক্যালকুলেশন করে আপনাকে পরীক্ষা হলে যেতে হবে। কারণ ওই 60 মিনিটস এর মধ্যে আপনি কোয়েশ্চেন পড়বেন নাকি ডিসাইড করতে টাইম ওয়েস্ট করবেন যে আমি আসলে কয়টা দাগাবো। তো এই ডিসিশনটা আপনাকে অনেকাংশে বাসা থেকেই নিয়ে যেতে হবে। যেমন আমার একটা ক্যালকুলেশন ছিল, সেটা হচ্ছে আমি যদি মোটামুটি 55টা কোয়েশ্চেন 100% শিওর হয়ে দাগাই, তার মানে আমার নাম্বার থাকবে হচ্ছে 55। এর বাইরে যদি আমি 10টা কোয়েশ্চেন ভুলও দাগাই, সেই ক্ষেত্রে আমার নেগেটিভ মার্কিং হবে 2.5। কারণ আমরা জানি যে 4টা ভুলের কারণে 1 নাম্বার কাটা হয়। তাহলে আপনার এখানে মোটামুটি 10টা ভুলের জন্য 2.5 মার্ক কাটা হবে। তাহলে যদি আপনি 10টা ভুল আনসার করেন, তারপরেও কিন্তু মাইনাস মার্কিং হয়ে আপনার নাম্বার থাকবে 50+। অর্থাৎ আপনি কিন্তু 65 কোয়েশ্চেন আনসার করলেও পাস মার্ক থাকার একটা অবস্থানের মধ্যে থাকবেন। এখন যে ব্যাপারটা নিয়ে বলবো সেটা হচ্ছে, অনেক মানুষ থাকে যাদের অনেক বেশি দাগাতে হয়। দেখা যায় যে ক্যালকুলেশন অনুযায়ী সবসময় কাজ করলে যে হবে ব্যাপারটা এরকম না। অনেক সময় অনেকের আহ, অনেক বেশি কোশ্চেন আনসার করতে হয়, ভুল ভ্রান্তি জেনে শুনে গিয়েও ভুল করে চলে আসে। তো এই ধরনের যারা আছেন তাদের জন্য 65 কিন্তু অবশ্যই নট ওকে। আপনাদের টার্গেট অবশ্যই বেশি থাকতে হবে। এই ক্ষেত্রে আপনি অবশ্যই 70 থেকে 80-র মধ্যে দাগানোর চেষ্টা করবেন। এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত হবে যে আপনি আসলে কয়টা দাগালে আপনার ভালো হয়, বা আপনি 85টা দাগাতে চাচ্ছেন, ইটস ওকে, আপনি 85টা দাগাতে পারেন। কিন্তু এখানে আমি যে ক্যালকুলেশনটা দেখালাম, আপনি চেষ্টা করবেন বাসা থেকে এরকম একটা ক্যালকুলেশন করে যেতে, যে আমি কয়টা 100% শিওর হয়ে দাগালে এর মধ্যে থেকে কত মার্ক মাইনাস হইলো আমার পাস মার্ক টিকবে। আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে পাস মার্ক 50, এটা আমরা সবাই জানি, এবং প্রিলিমিনারিতে পাস করাটা জরুরি। ফার্স্ট হওয়ার জন্য প্রিলিমিনারিতে কখনোই হায়েস্ট মার্ক পেতে হবে এমন কোনো বিধান নাই। আপনাকে যে কাজটা করতে হবে, প্রিলিমিনারি পাস ঠেকাইতে 50 পেতে হবে। কিন্তু আমরা দেখা যায় অনেক সময় নিজেরা অনেক কোয়েশ্চেন আনসার জেনে শুনে ভুল দাগিয়ে আসি, বা আমি হয়তো একটার উত্তরই ভুল জানি, সেই ক্ষেত্রে কিন্তু আমার একটু 19-20 হয়ে গেলেই পাশ থেকে সরে আসার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য আমরা যে কাজটা করব, আমরা মোটামুটি 55 টার্গেট রাখবো, যেটা হচ্ছে সবচেয়ে সেফ জোন। আপনি যদি 55 পান, সেই ক্ষেত্রে আপনার কোনো টেনশন করার আর কোনো সুযোগই থাকছে না।
বিজেএস প্রিলিমিনারি পরীক্ষায় 50 পাইলেই যতজন 50 পাবে সবাইকেই পাশ করানো হবে, আমরা তাই জানি। তো আপনার প্রথম টার্গেট হচ্ছে আপনি মোটামুটি 55 এর একটা টার্গেট নিয়ে যাবেন। হতেই পারে এমন যে আপনি হয়তো 55 আপনার যে টার্গেট সেটা ফুলফিল করতে পারলেন না, কোশ্চেন অনেক কঠিন, সেক্ষেত্রে হয়তো আপনি 51, 52 বা 53 পাচ্ছেন। ইটস ওকে, এরকম হতেই পারে, কারণ প্রশ্ন এক একবার এক এক রকম হয় এবং আপনাকে যেভাবেই হোক না কেন পাস মার্ক টেকাইতে হবে। তো আপনার টার্গেটটা যদি একটু বেশি থাকে তাহলে আপনি সেখান থেকে কিছুটা নিচে নামলেও পাস করে যাবেন। কিন্তু আপনার টার্গেট যদি থাকে 50, সেই ক্ষেত্রে আপনার কিন্তু পাস করার সম্ভাবনাটা অনেকাংশে কমে আসবে। এই জন্য আপনারা এই ক্যালকুলেশনটা অবশ্যই বাসা থেকে করে যাওয়ার চেষ্টা করবেন, যে আপনি কয়টা সঠিক অ্যান্সার দাগাইলে কয়টা রিস্ক নিলেও এবং সবগুলো যদি ভুল হয় তারপরেও যেন আপনার পাস নাম্বার থাকে। এখন যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তাড়াহুড়া করা যাবে না। আমরা অনেকেই কি করি, আমরা বললে ভুল হবে, আমি নিজেই এই কাজটা করি। সেটা হচ্ছে আমি সবসময় খুবই তাড়াহুড়ার মধ্যে থাকি এবং আমি সব কাজে অনেক বেশি সুপার ফাস্ট। দেখা যায় যে পরীক্ষার হলে আমার পরীক্ষা অনেক আগে শেষ হয়ে যায় এবং আমার হাতের লেখা মোটামুটি ফাস্ট বলা যায় আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই। তো আমি দেখা যায় পরীক্ষার হলে সবার আগে পরীক্ষা শেষ করে বসে থাকি এবং যেই সময়টা আমি বসে থাকি সেই সময়টা আমি আসলে কোনো ভালো কাজে লাগাইতে পারি না। ঠিক ওই এক্সট্রা টাইমটুকুতে আমি বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটিয়ে আমার লাইফে অভ্যস্ত। তো আপনারা এই কাজটা কোনোভাবেই করবেন না। যদি আপনি দেখেন যে আপনার মোটামুটি পাস মার্ক পাওয়ার মতো একটা মার্ক অলরেডি উঠে যাচ্ছে এবং আপনি যদি আর নাও দাগান তারপরেও আপনার পাস চলে আসবে, সেই ক্ষেত্রে আপনার হাতে যদি সময় থাকেও আপনি প্রশ্নপত্র উল্টায় রেখে চুপচাপ বসে থাকেন। অন্যের দিকে তাকাবেন না, অন্যের ওয়েমারের দিকে তাকাবেন না, নিজের যতটা পারবেন অতটাই দাগিয়ে আসেন। আপনার যদি রিজিকে থাকে এবং আপনি যে পরিশ্রম করে যাচ্ছেন, মাথা ঠান্ডা রেখে যদি আপনি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার পাস মার্ক চলে আসবে। আর প্রিলিমিনারি পরীক্ষাটা আসলে যতটা না মেধার পরীক্ষা, তার চেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা। আপনি কতটুকু নিজের নার্ভ কন্ট্রোল করতে পারেন তার একটা পরীক্ষা এবং আপনি কতটুকু বিপদ-আপদ সারভাইভ করতে পারেন তারও একটা পরীক্ষা। কারণ রিটেনে কিন্তু আমরা নিজেদের কনসেপ্ট থেকে অনেক কিছু চাইলে লিখে আসতে পারি। প্রিলিমিনারিতে কিন্তু এই সুযোগটা নাই। এবং প্রিলিমিনারি এমন একটা পরীক্ষা যেখানে অনেক, অনেক মেধাবী মানুষ বাদ পড়ে যায়। শুধুমাত্র তাদের নার্ভ কন্ট্রোল করতে না পারার কারণে, নার্ভাসনেস বেশি থাকার কারণে। তো এই কাজটা কোনোভাবেই করা যাবে না। তো যাই হোক, আশা করা যায় পরীক্ষার হল রিলেটেড আপনাদের মোটামুটি একটা ধারণা অলরেডি তৈরি হয়েছে যারা ফার্স্ট টাইম পরীক্ষা দিবেন। আর যারা একাধিকবার পরীক্ষা দিচ্ছেন তাদেরকে আসলে পরামর্শ দেওয়ার মতো আমার কিছু নাই। তারা অলরেডি সবকিছু জানেন এবং আপনারা নিজেদের যে ভুল ত্রুটি প্রিভিয়াস টাইমে করে আসছেন সেগুলো রিপিট না করার চেষ্টা করবেন, তাহলেই যথেষ্ট। আর এই ক্ষেত্রে আরেকটা কথা বলতে হয়, সেটা হচ্ছে কোনো প্রশ্নের পেছনে অনর্থক টাইম ওয়েস্ট করবেন না। কারণ শুরুতেই আমি বলেছিলাম যে আমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের জন্য ১ মিনিটেরও কম সময় পাচ্ছি। তার মানে আপনি যদি একটা প্রশ্নে ৪ থেকে ৫ মিনিট ওয়েস্ট করেন, তাহলে কিন্তু আপনি এখানে প্রায় ৮-১০ টা কোয়েশ্চেন হাতছাড়া করে ফেলছেন। তার মানে আপনাকে কিন্তু অবশ্যই অনেক বেশি সতর্কতার সাথে কোয়েশ্চেন গুলো পড়ে তারপর আনসার করতে হবে। এই ক্ষেত্রে আপনি যখন দেখবেন যে কোনো একটা কোয়েশ্চেন আনসার করতে অনেক বেশি টাইম চলে যাচ্ছে, শুরুতেই সেই কোয়েশ্চেনটা আনসার না করে সেটা স্কিপ করে অন্য কোয়েশ্চেনে যাওয়ার চেষ্টা করবেন। কোনোভাবেই আননেসেসারি টাইম ওয়েস্ট করার কিন্তু পরীক্ষার হলে কোনো সুযোগ নাই। অবশ্যই বাসায় আব্বু-আম্মুকে ফোন দিয়ে বা আপনার অভিভাবককে কল দিয়ে আপনি যাওয়ার চেষ্টা করবেন। আপনার কাছের মানুষ, প্রিয় মানুষদের দোয়া নিয়ে তারপর পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবেন। আর পরীক্ষার হলে কখনোই এই চিন্তা করবেন না যে আমাকে পাস করতেই হবে। কারণ আপনি যদি এই চিন্তা করেন যে আমাকে পাস করতেই হবে, তাহলে এই টেনশনে আপনার পরীক্ষাটা খারাপ হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। আপনাকে চিন্তা করতে হবে যে আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে আসছি এবং আমি নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিয়ে যাব। বাদবাকি যা হবে আল্লাহ ভরসা। তো আশা করা যায় আপনাদের সবার পরীক্ষা অনেক ভালো হবে। অনেক পরিশ্রম করে আসছেন। পড়ালেখা না করে এই জাতীয় পরীক্ষায় খুব কম মানুষই আসে। তো যারা আসে তারা হয়তো সময় পায় না বা না বুঝে পড়াশোনা না করে চলে আসে। কিন্তু আপনি যখন যাচ্ছেন পরীক্ষা দিতে, আমি এটুকু বিশ্বাস রাখি আপনি কিছুটা হলেও চেষ্টা করে যাচ্ছেন। তো
ইনশাআল্লাহ ভালো কিছু হবে। অনেকটা সময় নিলাম আপনাদের। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।